স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সাম্প্রতিক সময়ে 21শে নভেম্বর বাংলাদেশ এবং উত্তর ভারতে যে ভূমিকম্প হলো সেই বিষয়ে, এবং 21শে নভেম্বরের পরবর্তী 32 ঘন্টা থেকে 36 ঘন্টায় আরও প্রায় 3 থেকে 4টি ছোট ছোট ভূমিকম্প হয়েছে, যেগুলোকে আমরা আফটার শক বলি। তো সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে এই ভূমিকম্প এই অঞ্চলে কেন হলো, এর পেছনের জিওগ্রাফি এবং প্লেট টেকটনিক্সের যে মেকানিজম রয়েছে সেইগুলি আমরা আলোচনা করব, এবং আমরা জানবো যে কেন এই অঞ্চল বারবার কেঁপে উঠছে এবং এর ভবিষ্যৎ ঝুঁকিগুলো কী রয়েছে। তো আমরা সবাই কম বেশি এটা দেখেছি যে 21শে নভেম্বর 2025 এই ভূমিকম্পটির যে এপিসেন্টার, যদি আমরা দেখি যে ভূমিকম্পটির যে এপিসেন্টার, সেই এপিসেন্টারটা হচ্ছে ঢাকা থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরের নারায়ণগঞ্জ নরসিংদী অঞ্চলে। এই ভূমিকম্পটা ছিল অত্যন্ত শ্যালো একটা ভূমিকম্প, যেটার এপিসেন্টারের যে গভীরতা, সেই গভীরতাটা ছিল খুব কম, মাত্র 10 কিলোমিটার গভীরতায়। এবং যেহেতু এটি ছিল অত্যন্ত অগভীর একটা ভূমিকম্প, যার জন্য এর যে কম্পন সেটা কিন্তু বহু দূর পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি। ইভেন এই ভূমিকম্পের ফলে যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু ভারতের পূর্বাঞ্চলে, মানে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং আসামেরও কিছু এলাকাতে অনুভূত হয়েছে। এর পেছনে একটা কারণ আছে। এর পেছনে যে সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত কারণ, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ, এই অঞ্চলটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এলাকার পলি মাটি দ্বারা তৈরি, এবং এর যে মাটি সেটি মূলত নরম দোআঁশ মাটি। ফলে মাটি খুব বেশি শক্ত নয় এবং একটু ভেজা স্পঞ্জের মতো। এবং যেহেতু এই মাটিটা নরম, বা বলা যেতে পারে একটু সফট স্পঞ্জের মতো এবং অনেক বেশি ভেজা, তাই যখন এই ভূমিকম্পটা এই অঞ্চলে এত অগভীর একটা এপিসেন্টারে তৈরি হলো, তখন এর যে কম্পন, সেই কম্পন কিন্তু রোধ করার ক্ষমতা এই অঞ্চলের যে সয়েল নেচার সেটায় ছিল না। ফলে এটি অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পেরেছে, এবং যেহেতু এটি অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পেরেছে, তাই উত্তর পূর্ব ভারত, আসাম সহ বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকার এই কম্পনটি অনুভূত হয়েছে। তো প্রথম অবস্থায় সরকারি তথ্য অনুযায়ী প্রায় 5-6 জনের মৃত্যু ঘটেছে এবং প্রায় 100-এরও বেশি মানুষ আহত হয়েছেন। কিন্তু পরবর্তী 32 ঘন্টায় যখন আফটার শক আরও প্রায় তিনটে ছোট ছোট ভূমিকম্প হয়েছে মেজর আর্থকুয়েকের পর, তো সেটাই দেখা যাচ্ছে যে প্রায় 10 জন মানুষের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ইভেন বিভিন্ন যে পুরনো বাড়িঘরগুলো ছিল, হাই রাইজ বিল্ডিংগুলো ছিল, সেগুলিতেও বড় বড় ফাটল তৈরি হয়েছে। ভারতবর্ষে বড় সড়ো সেভাবে কোনো ক্ষতি না হলেও কলকাতার যে উঁচু উঁচু বিল্ডিংগুলো ছিল সেগুলিতে কিন্তু যথেষ্ট কম্পন অনুভূত হয়েছে। এবার যদি আমরা আসি যে ভূগোলের কথায়, প্লেট টেকটনিক্সের কথায়, যে ভূমিকম্পটা কেন হলো। এই ভূমিকম্পটা কেন হলো এটি জানার আগে আমাদেরকে প্লেট টেকটনিক্সের কিছু বিষয় জানতে হবে। যে প্লেট, হোয়াট ইজ প্লেট? প্লেট হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। আমরা যদি দেখি যে এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, বা বলা যেতে পারে ল্যান্ড, বা যেটাকে আমরা বলি ক্রাস্ট। ক্রাস্টের নিচে এখানে রয়েছে ম্যান্টেল, এবং তারপর এখানে রয়েছে কোর। ঠিক আছে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস, যেখানে আমরা অবস্থান করছি। তার নিচে একটা লেয়ার রয়েছে, যে লেয়ারটাকে আমরা বলছি ম্যান্টেল, এবং তার নিচে রয়েছে কোর। এখন এই ম্যান্টেলের
আপার ম্যান্টেলের এই পার্টটায় একটা লেয়ার রয়েছে যেটাকে আমরা কি বলি অ্যাসথেনোস্ফিয়ার। এই লেয়ারটাকে আমরা বলি অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ার যে লেয়ারটা রয়েছে, অ্যাসথেনোস্ফিয়ার লেয়ারটা হচ্ছে একটা সান্দ্র বা বলা যেতে পারে যে না কঠিন না তরল একটা অঞ্চল, যে অঞ্চলের ওপর এই যে ভূপৃষ্ঠ রয়েছে, মহাসাগর বলো বা মহাদেশ বলো, এগুলো কি করছে না, এগুলো কতগুলো এরকম ল্যান্ড মাসে বা কতগুলো এরকম ছোট ছোট প্লেটে ভাসমান অবস্থায় রয়েছে, এবং যেগুলি স্থির নয়, যেগুলি চলমান অবস্থায় রয়েছে, মূলত কনভেকশনাল যে কারেন্টের জন্য, পরিচলন স্রোতের জন্য এগুলি চলমান অবস্থায় রয়েছে। তো এখানে এই যে প্লেট, এই প্লেটগুলো মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট বা যেটাকে আমরা বলতে পারি মহাদেশীয় পাত, এবং আরেকটা হচ্ছে ওশেনিক প্লেট যেটাকে আমরা বলতে পারি মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাত। এখন এই যে পাতগুলো রয়েছে, এই পাতগুলোর সমন্বয়ে মূলত তিন ধরনের প্লেট বাউন্ডারি বা পাত সীমান্ত তৈরি হয়। কীরকম? প্রথমটি হচ্ছে, আমরা যদি দেখি যে আমরা যদি ধরে নিই যে এইটা হচ্ছে একটা পাত এবং এটা হচ্ছে একটা পাত, ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান, দ্যাট ইজ টু। এখন যদি এরকমটা হয় যে এই যে পাতটি রয়েছে, এই পাতটি এবং এই পাতটি একে অপরের দিকে মুভমেন্ট করছে, অর্থাৎ একে অপরের দিকে আসছে এবং এসে এখানে একটা সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেইটাকে আমরা বলবো কি না, এটাকে আমরা বলবো হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, বা যেটাকে আমরা বলে থাকি অভিসারী পাত সীমান্ত। ঠিক এর যদি বিপরীত আমরা পরিস্থিতি দেখি, যেখানে কি হচ্ছে, যেখানে এটা একটা পাত এবং এটা একটা পাত, কিন্তু এরা এবার একে অপরের দিকে আসছে না, এরা এবার কি করছে, একে অপরের থেকে দূরে যাচ্ছে। যখন এই ধরনের একটা পাত আরেকটা পাত থেকে দূরে যাচ্ছে, তখন এই ধরনের পাত সীমান্তকে আমরা বলছি ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বা অপসারী পাত সীমান্ত, ঠিক আছে। আরেক ধরনের পাত সীমান্ত হয় যেখানে এইটা একটা পাত এবং এটা একটা পাত, এরা না একে অপরের থেকে দূরে যাচ্ছে না একে অপরের দিকে আসছে, এরা কি করছে না, এরা একে অপরকে পাশাপাশি কাটিয়ে পারপেন্ডিকুলার ওয়েতে মুভ করছে, অর্থাৎ একে অপরকে পাশাপাশি ক্রস করছে। এই ধরনের পাত সীমান্তকে আমরা বলে থাকি ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তো এইবার আমরা যদি আমাদের এবার মেন কনটেক্সটে আসি যে এই অঞ্চলে যে ভূমিকম্প তার কারণ কি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশ এবং ভারতবর্ষ, এই বা বলা যেতে পারে পূর্ব ভারত, এর নিচ দিকে আমরা যদি দেখি যে এই অঞ্চলটাতে আমার রয়েছে হিমালয় পর্বতমালা, এইখানে রয়েছে ইন্ডিয়া, ঠিক আছে, এইখানে রয়েছে বাংলাদেশ, এবং এই দিকটা রয়েছে হচ্ছে বার্মা। ওকে, আমরা যদি এভাবে দেখি, তো এই বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের নিচে মূলত তিনটে গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের এইখানে কনফ্লুয়েন্স হয়েছে। কীরকম? ইন্ডিয়া এবং বাংলাদেশ, এটা যে প্লেটে অবস্থান করছে সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট, যেটা একটা মেজর প্লেট। এর উত্তর দিকে রয়েছে ইউরেশিয়ান প্লেট,
এইগুলির পাশে একটা ছোট প্লেট রয়েছে, সেটা হচ্ছে বার্মা প্লেট, যেটা মাইক্রো প্লেট। তো এই যে প্লেটগুলো, ইন্ডিয়া এবং বাংলাদেশ এই তিনটে প্লেটের কনভার্জেন্ট জোনে কিন্তু অবস্থিত। এই তিনটে প্লেটের কনভার্জেন্ট জোনে, মানে যেখানে একে অপরের দিকে আসছে, একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সো এই যে প্লেট বাউন্ডারি, এগুলো কিন্তু কনভার্জেন্ট বা সংঘর্ষপূর্ণ প্লেট বাউন্ডারি বলা যেতে পারে। এবং আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই যে হিমালয় পর্বতমালা যে তৈরি হয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের কনভার্জেন্টের জন্য মাঝের যে টেথিস নামক জিওসিনক্লাইন ছিল, সেই জিওসিনক্লাইনটা ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় তৈরি হয়েছে, এবং এই হিমালয়ের গঠন কার্য এখনও অবধি চলছে, যার জন্য এই অলরেডি এই অঞ্চলটা একটা সেসমিক অ্যাক্টিভিটি প্রন রিজিয়ন। তো এই যে ইন্ডিয়ান প্লেট, এটি কী করছে না, এটি প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার ধাক্কা খেতে খেতে উত্তরের দিকে ইউরেশিয়ান প্লেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এই ধাক্কার ফলে কী হচ্ছে না, এই প্লেট বাউন্ডারিগুলো বরাবর, এই ধাক্কার ফলে এই প্লেট বাউন্ডারিগুলো বরাবর একটা হিউজ এনার্জি স্টোর হচ্ছে। প্রতিটা পাথ বাউন্ডারি বরাবর একটা হিউজ এনার্জি এখানে স্টোর হচ্ছে, এবং এই যে হিউজ এনার্জিগুলো স্টোর হচ্ছে, সেগুলি কী করছে না, সেগুলি বেরোনোর একটা রাস্তা খুঁজছে। ফলে যখন এই এনার্জিগুলো কোনো একটা ওল্ড ফল্ট লাইন পাচ্ছে বা উইক জোন পাচ্ছে কোনো একটা অঞ্চলে, সেই উইক জোন বা উইক ফল্ট লাইন বরাবর বেরিয়ে আসছে। এখানে এটা গুরুত্বপূর্ণ যে এই যে ভূমিকম্পটা হয়েছে, সেটা কিন্তু কোনো পাত সীমান্তে বা প্লেট বাউন্ডারিতে হয়নি। এটা ছিল একটা ইন্টারপ্লেট আর্থকুয়েক, অর্থাৎ প্লেটের মধ্যেই, ইন্ডিয়ান প্লেটের মধ্যেই এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছে। যে এই ইন্ডিয়ান প্লেটের সীমান্ত বরাবর যে এনার্জিগুলো স্টোর হচ্ছিল, সেই এনার্জিটা ইন্ডিয়ান প্লেটের মধ্যেই কোনো উইক ফল্ট জোনে বেরোনোর জায়গা পেয়েছে, এবং সেই বেরোনোর জায়গায় খুব অগভীর একটা ভূমিকম্প সে তৈরি করেছে। এবং এই ধরনের ইন্টারপ্লেট যে আর্থকুয়েকগুলো হয়, সেগুলি সাধারণত অনেক বেশি বিপজ্জনক হয়, কারণ সেগুলো অনেক বেশি অগভীর হয় এবং এর যে কম্পন, সেটা অনেকটা বেশি দূর অবধি অনুভূত হয়। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত একটা মেগা থ্রাস্ট জোনের খুব কাছে অবস্থিত, এবং এই যে অঞ্চলটা রয়েছে, এটা কিন্তু পৃথিবীর একটা অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল যেটাকে বলা যেতে পারে, যে এটা একটা ইন্দো বার্মা সেসমিক আর্ক এই রিজিয়নের মধ্যে অবস্থিত, যার জন্য যে কোনো সময় এই অঞ্চলটাতে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে প্রধান ভূমিকম্প হয়েছে, এই প্রধান ভূমিকম্পর পরে প্রায় 3টে মেজর আফটার শক দেখা গেছে 30 থেকে 32 ঘন্টার মধ্যে। একটা ছিল 3.3 রিক্টার স্কেলের, একটা 3.7 এবং একটা 4.3 রিক্টার স্কেলের। এগুলির কারণ একটাই, যে এই যে এনার্জিগুলো রয়েছে, এনার্জিগুলো স্টোর রয়েছে, সেগুলো কী হচ্ছে, একটা রাস্তা খুঁজে পেয়েছে বেরোনোর। তো যখন একটা মেজর আর্থকুয়েক অলরেডি হয়ে গেছে, তখন কী হয়েছে, ওই এনার্জিগুলো বা প্লেটগুলো নিজেদের মধ্যে আবার অ্যাডজাস্ট করতে শুরু করছে, তাদের নতুন অবস্থানে মানিয়ে নিতে শুরু করছে। তার ফলে যে আবার ছোট ছোট যে প্রেশার তৈরি হচ্ছে, ছোট ছোট যে স্ট্রেসগুলো তৈরি হচ্ছে, সেগুলো আবার সেম ফল্ট লাইন, সেম উইক জোন বরাবর ছোট ছোট আফটার শকের মাধ্যমে বেরিয়ে আসছে। তো এই যে ভূমিকম্প যেটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি, এটাকে আমরা কোনোভাবেই ডিনাই করতে পারি না, বা এটাকে আমরা কোনোভাবেই ছোট করে দেখতে পারবো না, কারণ এটা আমাদের কাছে একটা বলা যেতে পারে কোনো একটা বড় কিছু, ভবিষ্যতে বড় কিছুর সূচনা। কারণ এই অঞ্চলে এত বেশি পরিমাণে বলা যেতে পারে প্লেটগুলির মধ্যে মুভমেন্ট হচ্ছে, এবং তার ফলে যে এনোরমাস এনার্জিটা তৈরি হচ্ছে, সেগুলো আজ না বেরোক, কয়েকদিন পরে হোক, 5 বছর 10 বছর পরে বেরোবে, এবং যখন সেটা বেরোবে, সেটা যে ম্যাগনিটিউড, সেটা এর থেকে অনেক বেশি হবে। তো আমরা যদি দেখি ওয়াই বাংলাদেশ অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া আর অ্যাট হাই রিস্ক, অর্থাৎ এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়া
এরা অলরেডি একটা হাই রিস্ক ফেস করছে। তার কারণ আমরা নেচারকে কোনোভাবেই ডিনাই করতে পারবো না, নেচার বা প্রকৃতি তার কাজ করবে, সেক্ষেত্রে তাকে প্রতিরোধ করার ক্ষমতা খুব বেশি আমাদের নেই। কিন্তু কিছু অ্যানথ্রোপোজেনিক কারণ রয়েছে যেগুলো কিনা এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের ক্ষতির পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তার প্রধান কতগুলো কারণ আছে। নাম্বার ওয়ান যে কারণ আমরা বলবো সেটা হচ্ছে পপুলেশন ডেনসিটি। আমরা জানি যে ঢাকা, কলকাতা এবং এই অঞ্চলটা বলা যেতে পারে পুরো অঞ্চলটাই গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলটা একটা অত্যন্ত ঘন বসতিপূর্ণ অঞ্চল। কারণ এটি একটা প্লেন বা ল্যান্ড বা সমতল ভূমি, এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো, এখানে এগ্রিকালচার ভালো, ফার্টাইল ল্যান্ড, ফলে পপুলেশন অ্যাট্রাকশন পাওয়ারের অনেক বেশি, যার জন্য এই অঞ্চলটা অনেক বেশি ঘনবসতিপূর্ণ। ফলে যে কোনো ছোটো বা মাঝারি মাপের ভূমিকম্প, কোনো বড় মাপের মেজর আর্থকুয়েক হতে হবে না, যে কোনো ছোটো বা বড় মাঝারি মাপের ভূমিকম্পেও কিন্তু এই অঞ্চলের ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। সেকেন্ড যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কারাপশন। ওয়াই কারাপশন? যেহেতু আমরা ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড একটা রিজিয়ন, মূলত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আমরা আসছি, সেখানে কারাপশানটা অনেক বেশি। ফলে কোনো একটা বড় হাই রাইজ বিল্ডিং নির্মাণের সময় যে পরিমাণ প্রিকশনারি মেজার্সগুলো নেওয়া উচিত বা যে ধরনের আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত, সেগুলো আমরা তৈরি করি না। এবং সেগুলি না করার ফলেও আমাদের এই যে বিল্ডিংগুলো, ফাউন্ডেশনগুলো, সেগুলি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে একটা কারাপশান। ফলে যে কোনো সময় মাঝারি মাপ বা বড় মাপের ভূমিকম্পে এই সমস্ত হাই রাইজ বিল্ডিং যেগুলোর বলা যেতে পারে আর্থকুইক রেজিস্ট্যান্স ক্যাপাসিটি নেই, সেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবং সেগুলো যখন ভেঙে পড়বে তখন এই যে হাই পপুলেশন ডেন্স যে রিজিয়নটা, সেটা কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক বেশি প্রাণঘাতী হয়ে উঠবে। থার্ড নম্বর যদি আমরা দেখি, এটা একটা ন্যাচারাল কজ হতে পারে, সেটা হচ্ছে সয়েল নেচার। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলটা হচ্ছে মূলত নরম দোআঁশ মাটি দিয়ে তৈরি, এবং যেহেতু এটা নরম দোআঁশ মাটি দিয়ে তৈরি তাই এটা স্পঞ্জের মতো। যখন এই আর্থকুয়েকটা তৈরি হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সিগুলো, সেই ফ্রিকোয়েন্সিগুলো ফলে অনেকটা বেশি অঞ্চল জুড়ে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ফলে অনেকটা বেশি অঞ্চল জুড়ে এটি অনুভূত হচ্ছে। তো আমরা দেখলাম যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা মাঝারি থেকে উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল অলরেডি, এবং বিশেষ করে ভারতের পূর্ব অংশ, বিশেষ করে কলকাতা, শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গল, এটা অলরেডি একটা সেসমিক প্রোন রিজিয়ন আন্ডার জোন 3 অ্যান্ড জোন 4। ফলে যখন আমাদের সীমান্তের ওপারে ভূমিকম্প হবে তখনও কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে সেটাকে ফিল করতে পারবো, এবং হতে পারে এখানে আজকে কোনো ক্ষতি হয়নি কিন্তু ভবিষ্যতে আমরাও ক্ষতির সম্মুখীন হতে পারি। তো এই ভূমিকম্প বলা যেতে পারে যে আমাদের জন্য একটা বড় শিক্ষা, যে আমরা আমাদের ভবিষ্যৎটাকে এখান থেকে কিন্তু অনেক বেশি ভালোভাবে শেপ দিতে পারি একটা প্রপার ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরির মধ্যে দিয়ে, প্রপার যে রেজলিউশনগুলো রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় সেগুলি মেনটেন করার মধ্যে দিয়ে আমরা এগুলোকে করতে পারি। কারণ আমরা কোনোভাবেই এই প্লেট মুভমেন্ট, ফল্ট লাইন, সিসমিক জোন, আর্থ স্ট্রাকচার এগুলোকে আমরা ইগনোর করতে পারবো না। তার কারণ হচ্ছে এগুলি আমাদের কাছে বাস্তব জীবনের অংশ এবং এগুলিকে আমাদের জানতে হবে। এগুলিকে জেনে নিয়ে আমরা যদি একটা প্রপার সিসমিক ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করি, তাহলে কিন্তু সেটি আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে বা ভবিষ্যতের আগামী দিনগুলোতে আমাদের জন্য এই ধরনের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেটাকে অনেকটা কমিয়ে দিতে পারে। তো এখান থেকে আমি এটাই বলবো যে যারা ভূগোল শিখছো বা পড়ছো বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা যে কোনো এসে লেখার ক্ষেত্রে হোক বা জিএস পেপারের জন্য হোক,
এগুলি এই প্লেট টেকটনিক এবং তার সঙ্গে সঙ্গে তার এই অঞ্চলের যে ভূমিকম্প প্রবণতা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বলতেই পারি যে রিসেন্ট যে 21 নভেম্বরে ভূমিকম্প ছিল সেটা ছিল একটা অগভীর মাঝারি মাত্রার ভূমিকম্প, কিন্তু এর কম্পনটা অনেক বেশি দূর পর্যন্ত অনুভূত হওয়া প্রয়োজন, যেটা ভবিষ্যৎটাকে আরও বেশি সুরক্ষিত করতে পারে। সো এই ঘটনাটা দুই দেশের প্রশাসনের জন্য এবং সাধারণ মানুষের জন্য সতর্ক বার্তা নিয়ে আসে। তো আমি বলবো প্রস্তুত থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।